সবাই এইখানে বের করো 4.4 টপিকস প্রভাবক ও প্রকারভেদ, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ। পেলা চতুর্থ অধ্যায় ফার্স্ট পেপার। হ্যাঁ স্যার। জি স্যার। এই টপিকসটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, না থাকলেও এটা পড়তে হবে, নাহলে পরবর্তী অংশ বুঝবা না। এখান থেকে পড়া শুরু করতে হবে। 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য বলছি, এই টপিকসটা তোমাদের পড়তে হবে, সিলেবাসে থাকুক আর না থাকুক, নাহলে অন্যান্য টপিকস তোমার জটিল মনে হবে। এখানে একটু দাগ দিয়ে রাখো, এখান থেকে পড়া শুরু করতে হবে, এখান থেকে শেষ পর্যন্ত। এই যে আছে না, যে এখানে দাগ দাও একটা, পেয়েছো সবাই? এখান থেকে শুরু করতে হবে আর শেষ পর্যন্ত পড়তে হবে। আর আরেকটা বিষয়, দেখো এই যে ঋণাত্মক প্রভাবক লেখা আছে, দেখো ঋণাত্মক প্রভাবক এই পৃষ্ঠার নিচের দিকে ঋণাত্মক প্রভাবক পেলা? জি স্যার। এর কর্নারে তোমরা একটু পেন দিয়ে লিখে রাখো, ঋণাত্মক প্রভাবকের কর্নারে লিখে রাখো গ্লিসারিন একটি ঋণাত্মক প্রভাবক। গ্লিসারিন গ্লিসারিন একটি ঋণাত্মক প্রভাবক। গ্লিসারিন একটি ঋণাত্মক প্রভাবক, এই বিষয়টা একটু লিখে নাও বইয়ের কর্নারে। এটা এই বইতে নাই, অন্যান্য বইতে আছে। লিখেছো সবাই? লিখেছো? জি স্যার। এখন আলোচনা শুরু করি। কয়েকটা জায়গায় একটু জটিলতা আছে, রেকর্ড ক্লাসটা দেখে তুমি প্রয়োজনে আবার একটু ক্লিয়ার হবা, তারপর আগামী ক্লাসে তো জিজ্ঞেস করতেই পারবা। কিন্তু কয়েকটা জায়গায় একটু জটিলতা আছে, সেখানে যদি তুমি বেঁধে যাও তাহলে রেকর্ড ক্লাসটা দেখে আবার বই দেখবা, অর্থাৎ একাধিকবার রেকর্ড ক্লাসটা দেখবা যেখানে যেখানে জটিলতা আছে। আমি পুরো ক্লাসটাই বা পুরো টপিকসটাই বলে যাচ্ছি একবারে, পুরো টপিকসটাই এখন একবারে বলে যাব। ভালো করে দেখো এবং শুনতে থাকো। কয়েকটা জায়গায় একটু জটিলতা আছে। প্রথম অংশ আমি একটু রিডিং পড়িয়ে দিচ্ছি, তারপর আমি লিখে দেখাবো, জটিল বিষয়বস্তু লিখে দেখাবো। দেখো আমাদের আলোচ্য টপিকস ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ে 2021 সালের পরীক্ষার্থীরা এখান থেকে পড়া শুরু করলেই হবে। ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ে প্রভাবক ও প্রকারভেদ, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা শিখব। একটা একটা করে আলোচনা করতেছি। আগে প্রভাবক সম্পর্কে বলি। প্রভাবক আগে মৌখিকভাবে আগে একটু শোনো।
যারা বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে তারাই প্রভাবক। বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় মানে প্রভাবিত করে তারাই প্রভাবক। এটা এখান থেকে আলোচনা শুরু করলেই হবে, এখান থেকে পড়লেই চলবে, এর বাইরে আর লাগবে না, এখান থেকে শুরু করলেই চলবে। এই মোটা অক্ষর দাগ দিছো না সবাই? এখান জি থেকে স্যার। স্ক্রিনে তাকাও, সবাই স্ক্রিনে তাকাও। কিছু অংশ আমি স্ক্রিনে রিডিং পড়াই দিতেছি, তারপর আমি ব্যাখ্যা দেবো লিখে, দেখো ভালো করে। আর এই টপিকস কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস, শুধু গুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য। দেখো, দেখতে থাকো সবাই, ভালো করে শুনতে থাকো। এখানে দেখো, স্ক্রিনে দেখো, যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রবাহক বা অনুঘটক বলে। প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত করার প্রক্রিয়াকে প্রভাবন বলে। বলতে পারো স্যার প্রভাবান্বিত বলতে কি বোঝানো হয়েছে? বিক্রিয়ার গতি যে বাড়লো কমলো সেটাই তো প্রভাবান্বিত হলো। এই প্রভাবান্বিত করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নামই হলো প্রভাবন। আরেকবার একটু দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা। এখান থেকে পড়া শুরু করলেই হবে। যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠন ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রবাহক বা অনুঘটক বলে। প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়ার গতি প্রভাবান্বিত করার প্রক্রিয়াকে প্রভাবন বলে। প্রভাবান্বিত করা মানে বিক্রিয়ার গতি যে বাড়লো কমলো সেটা বুঝাইছে এখানে। এরপর দেখো প্রবাহকের বৈশিষ্ট্যগুলো দেখো। আর বৈশিষ্ট্য দেখার আগে একটু শুনে নাও, বিক্রিয়ার গতি বা হার যেটা, সেই বিক্রিয়ার গতি বা হার এটা সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। সক্রিয়ণ শক্তি, বিক্রিয়া করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। বিক্রিয়া করতে যে শক্তিটা লাগবে ন্যূনতম সেটাকে বলে সক্রিয়ণ শক্তি। তাহলে বিক্রিয়ার গতি বা হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতি বা হার বেশি। বিপরীতক্রমে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেই বিক্রিয়ার গতির হার বা হার কি কম। এইভাবে সক্রিয়ণ শক্তি আর বিক্রিয়ার গতি বা হার কি পরস্পরের ব্যস্তানুপাতিক। এখন দেখো, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। প্রবাহকের বিক্রিয়ার হার বৃদ্ধির ক্ষেত্রে নিম্নোক্ত দুটি প্রধান ভূমিকা বা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, প্রতিটি প্রবাহক সংশ্লিষ্ট বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে বিক্রিয়াটির নতুন ভাবে নিম্ন শক্তির ধারায় বা মেকানিজমে সংগঠিত করে। আর সক্রিয়ণ শক্তি হ্রাস করেছে ফলে বিক্রিয়ার বেগ কি বৃদ্ধি পেয়ে যাবে, কারণ সক্রিয়ণ শক্তি আর বিক্রিয়ার বেগ কি ব্যস্তানুপাতিক। আবার দেখো 1 নম্বর বৈশিষ্ট্য দেখো প্রবাহকের, প্রতিটি প্রবাহক সংশ্লিষ্ট বিক্রিয়কের সক্রিয়ণ শক্তিকে হ্রাস করে বিক্রিয়াটিকে নতুন ভাবে নিম্ন শক্তির ধারায় বা মেকানিজমে সংগঠিত করে। আর এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি হ্রাস পায় ফলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পেয়ে যায়। এর পরের পয়েন্টটা দেখো, প্রবাহক উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রবাহহীন কোনো বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদ তৈরি হয় ওই বিক্রিয়ায় প্রবাহক ব্যবহার করে একই পরিমাণ উৎপাদ কম সময়ে তৈরি করা সম্ভব। তাহলে প্রবাহক কি করলো, তখন ওই প্রবাহকটি কি
ওই বিক্রিয়াটি অধিক দ্রুত সম্পন্ন হলো মাত্র। তাহলে আবার দেখো এইটা, প্রয়োগ উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রয়োগহীন কোনো বিক্রিয়ায় যে পরিমাণে উৎপাদ তৈরি হয়, ওই বিক্রিয়ায় প্রয়োগ ব্যবহার করে একই পরিমাণ উৎপাদ কম সময়ে তৈরি করা সম্ভব হয়। তখন ওই বিক্রিয়াটি আরো অধিকতর দ্রুত সম্পন্ন হয়। তাহলে প্রয়োগ দিলেও বিক্রিয়া হবে, না দিলেও বিক্রিয়া হবে। প্রয়োগ দিলে স্লো হবে, আর না ভুল বললাম, প্রয়োগ না দিলে স্লো হবে, আর প্রয়োগ দিলে বিক্রিয়াটি ফাস্ট হবে। আবার দেখো, প্রয়োগ উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রয়োগহীন কোনো বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদ তৈরি হয়, ওই বিক্রিয়ায় প্রয়োগ ব্যবহার করে একই পরিমাণ উৎপাদ কম সময়ে তৈরি করা সম্ভব হয়। তখন ওই বিক্রিয়াটি অধিকতর দ্রুত সম্পন্ন হয় মাত্র। তাহলে প্রয়োগ দিলে বিক্রিয়াটি কি ফাস্ট হবে, অর্থাৎ দ্রুত হবে, আর প্রয়োগ না দিলে বিক্রিয়াটি কি স্লো হবে। এটা বুঝাইছে এখানে। তাহলে আরেকবার দেখো, প্রয়োগ উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। প্রয়োগহীন কোনো বিক্রিয়ায় যে পরিমাণ উৎপাদ তৈরি হয়, ওই বিক্রিয়ায় প্রয়োগ ব্যবহার করে একই পরিমাণ উৎপাদ কম সময়ে তৈরি করা সম্ভব হয়। তখন ওই বিক্রিয়াটি অধিকতর দ্রুত সম্পন্ন হয় মাত্র, অর্থাৎ প্রয়োগ দিলে বিক্রিয়ার বেগ বেড়ে যাবে। এছাড়া প্রয়োগের আরো বৈশিষ্ট্যের মধ্যে নিম্নোক্তগুলো উল্লেখযোগ্য। কি কি বৈশিষ্ট্য দেখো, একটা একটা করে দেখো। প্রয়োগ কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, অর্থাৎ প্রয়োগ দিলেও যে সাম্যাবস্থা অর্জিত হবে, না দিলেও একই সাম্যাবস্থা অর্জিত হবে। খালি প্রয়োগ ছাড়া বিক্রিয়াটি স্লো হবে, আর প্রয়োগ দিলে বিক্রিয়াটি ফাস্ট হবে। আবার দেখো বিষয়টা, প্রয়োগ কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, অর্থাৎ প্রয়োগ দিলেও বিক্রিয়াটি হবে, না দিলেও হবে, কিন্তু প্রয়োগ না দিলে বিক্রিয়াটি স্লো হবে, আর প্রয়োগ দিলে বিক্রিয়াটি ফাস্ট হবে। এটি প্রয়োগটি তাহলে সাম্যাবস্থার কোনো চেঞ্জ করতে পারবে না, খালি স্লো ফাস্ট করবে, বেগের হ্রাস বৃদ্ধি করবে। প্রয়োগ মূলত সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারবে না। প্রয়োগ দিলেও যে সাম্যাবস্থা, না দিলেও একই সাম্যাবস্থা অর্জিত হবে। তাহলে আবার বোঝো, প্রয়োগ কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না, অর্থাৎ প্রয়োগ দিলেও যে সাম্যাবস্থা অর্জিত হবে, না দিলেও এই একই সাম্যাবস্থা অর্জিত হবে। এরপর দেখো, প্রয়োগের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট প্রয়োগ ব্যবহৃত হয়। এরপরে উদাহরণের সাহায্যে এগুলো আমরা দেখবো একটা একটা করে। তারপর দেখো, বিক্রিয়া শেষে প্রয়োগের ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যা আছে ভরে গঠনে একই থেকে যায়। এরপর দেখো, সামান্য পরিমাণ প্রয়োগ বিক্রিয়ার বেগ কাঙ্ক্ষিত মানে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। তাহলে প্রয়োগ বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলেই হবে। এরপর দেখো, বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ একটি সরলতম বিকল্প পথ সৃষ্টি করে যাতে সক্রিয়ণ শক্তি হ্রাস পায়। আর সক্রিয়ণ শক্তি হ্রাস পেয়ে লাভ কি? বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। এই কথাটি আগেও বলা ছিল, সেটা আবার একটু অন্যভাবে বলেছে। দেখো আবার, বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ একটি সরলতম বিকল্প পথ সৃষ্টি করে যাতে সক্রিয়ণ শক্তি হ্রাস পায়। আর সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে কি হয়? বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। এখন কার্যভিত্তিক প্রয়োগ সমূহকে যে 4 শ্রেণীতে বিভক্ত করা হয়, সেগুলোর একটা একটা করে ব্যাখ্যা বলছি। কিছু কিছু বিষয় জটিল আছে, ভালো করে দেখো একটু। এক একটা বিষয় আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো, ধনাত্মক প্রভাবক সম্পর্কে আলোচনা করতেছি। ধনাত্মক প্রভাবক কি সেটা আগে শোনো।
যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। আর বিষয়টা কি, ধনাত্মক প্রভাবন বলে। তাহলে সংজ্ঞাটি আবার শোনো, ধনাত্মক প্রভাবক কাকে বলে সেটা শোনো। যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাদেরকে ধনাত্মক প্রভাবক বলে। আর এই বিষয়টিকে ধনাত্মক প্রভাবন বলে। পটাশিয়াম ক্লোরেট এটার তাপীয় বিয়োজন অর্থাৎ তাপীয় ভাঙন করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে দেখো আবার, পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজন অর্থাৎ তাপীয় ভাঙন করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উপস্থিত থাকলে এটি এই বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে। তাহলে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি, ধনাত্মক প্রভাবক, আর এর ক্রিয়াটা হলো ধনাত্মক প্রভাবন। তাহলে কথাটি আরেকবার বলছি, সবাই শোনো, ধনাত্মক প্রভাবক শোনো। যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে তাদেরকে ধনাত্মক প্রভাবক বলে, আর এই বিষয়টাকে ধনাত্মক প্রভাবন বলে। পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজন অর্থাৎ তাপীয় ভাঙন করলেই অক্সিজেন পাওয়া যায়। এই বিক্রিয়ায় সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি উপস্থিত থাকে তাহলে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা এই বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে। তাই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই বিক্রিয়ায় ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। আর এই বিষয়টাকে বলা হয় ধনাত্মক প্রভাবন। এরপর দেখো ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক দেখো, যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে, আর এই বিষয়টিকে ঋণাত্মক প্রভাবন বলে। আবার বলছি, যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাদেরকে ঋণাত্মক প্রভাবক বলে, আর এই বিষয়টিকে ঋণাত্মক প্রভাবন বলে। হাইড্রোজেন পারক্সাইড কক্ষ তাপমাত্রায় বিয়োজিত হয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের কক্ষ তাপমাত্রায় বিয়োজনে পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই বিয়োজন বিক্রিয়া স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় স্বাভাবিক গতিতে চলতে থাকে। কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়ার গতি থাকবে স্বাভাবিক। কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইডের যে বিয়োজন ঘটছে, এই বিয়োজন বিক্রিয়ায় যদি কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড প্রভাবক উপস্থিত থাকে তাহলে এই বিক্রিয়ার স্বাভাবিক বেগ যেটা আছে সেই বেগটা স্লো হয়ে যায়, অর্থাৎ ধীর হয়ে যায়, অর্থাৎ মন্থর হয়ে যায়। তাহলে ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকার কারণে এই বিক্রিয়ার স্বাভাবিক বেগ মন্থর বা ধীর হয়ে গেছে। তাই ফসফরিক অ্যাসিড হলো এই বিক্রিয়ার ঋণাত্মক প্রভাবক, আর এই বিষয়টাই হলো ঋণাত্মক প্রভাবন। তাহলে বিষয়টা আরেকবার শোনো,
ঋণাত্মক প্রভাবকটা কি শোনো, যেসব প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাদেরকে ঋণাত্মক প্রভাবক বলে। আর এই বিষয়টিকে ঋণাত্মক প্রভাবন বলে। কক্ষ তাপমাত্রা মানে 25°C তাপমাত্রায় হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এই কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়ার বেগটা থাকে স্বাভাবিক, কিন্তু কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়ায় যদি কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকে তাহলে এই বিক্রিয়ার স্বাভাবিক বেগটা মন্থর অর্থাৎ স্লো হয়ে যায়। তাহলে এই ফসফরিক অ্যাসিডটা কি এই বিক্রিয়ার বেগকে হ্রাস করে ফেললো, তাই এটি ঋণাত্মক প্রভাবক। আর এই বিষয়টাই হলো ঋণাত্মক প্রভাবন। তাহলে আমরা কি শিখলাম দেখো, যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাদেরকে বলা হয় ঋণাত্মক প্রভাবক, আর এই বিষয়টাকে বলা হয় ঋণাত্মক প্রভাবন। হাইড্রোজেন পারঅক্সাইডের কক্ষ তাপমাত্রায় বিয়োজনে অক্সিজেন উৎপন্ন হয় এবং কক্ষ তাপমাত্রায় এই বিক্রিয়ার বেগ থাকে স্বাভাবিক, কিন্তু এই বিক্রিয়ায় কক্ষ তাপমাত্রায় যদি কয়েক ফোঁটা ফসফরিক অ্যাসিড উপস্থিত থাকে তাহলে এই বিক্রিয়ার স্বাভাবিক বেগটা স্লো অর্থাৎ মন্থর হয়ে যায়। তাহলে এই ফসফরিক অ্যাসিডটা কি এই বিক্রিয়ার ঋণাত্মক প্রভাবক রূপে কাজ করে, আর এই বিষয়টাই হলো ঋণাত্মক প্রভাবন। এরপর দেখো অটো বা স্বপ্রভাবক। অটো বা স্বপ্রভাবক। অটো বা স্বপ্রভাবক বিষয়টা দেখো সবাই। এটা বিক্রিয়া দেখো, এবি বিক্রিয়ক আর সি ডি ই এফ এরা ধরো উৎপাদ। এবার যে কোনো একটা বিক্রিয়া এটা। এখন অটো বা স্বপ্রভাবকের সংজ্ঞাটা শোনো। অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ অর্থাৎ উৎপাদ যারা আছে তাদের একটা প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে। এরূপ প্রভাবকে বলা হয় অটো বা স্বপ্রভাবক, আর এই বিষয়টিকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। আবার বলছি, অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় সেই বিক্রিয়ার উৎপাদ যারা আছে সেই উৎপাদদের একটা প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। এইরূপ প্রভাবকে বলা হয় অটো বা স্বপ্রভাবক, আর এই বিষয়টিকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। এখন দেখো অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এর অম্লীয় মিশ্রণ মানে সালফিক অ্যাসিড মিশ্রণে ফোটায় ফোটায় গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গনেট যদি যোগ করো তাহলে এদের বিক্রিয়ায় যে উৎপাদ তৈরি হবে সেই উৎপাদটা কিন্তু বর্ণহীন। পটাশিয়াম পারম্যাঙ্গনেট গোলাপি ঠিকই আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গনেট গোলাপি পদার্থ, কিন্তু উৎপাদ যারা আছে তারা বর্ণহীন। উৎপাদ পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, কার্বন ডাই অক্সাইড, পানি। এই উৎপাদ যারা আছে সবাই কিন্তু বর্ণহীন পদার্থ। আর বিক্রিয়ক যেহেতু একটা গোলাপি তাহলে বিক্রিয়ক টোটাল মিশ্রণটা কি গোলাপি হয়ে পড়বে। তাহলে বিক্রিয়ক
গোলাপি, আর উৎপাদ কি বর্ণহীন। তাহলে এই বিক্রিয়াটি যে হলো, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো, তুমি দেখেই বুঝতে পারবা। কারণ এই বিক্রিয়ায় গোলাপি বর্ণ বর্ণহীন হবে। কারণ হলো বিক্রিয়ক বর্ণহীন, ভুল বললাম, বিক্রিয়ক গোলাপি, উৎপাদ বর্ণহীন। তাহলে বিক্রিয়ক গোলাপি, উৎপাদ বর্ণহীন। তাই গোলাপি বর্ণ যদি বিবর্ণ হয়, অর্থাৎ বর্ণহীন হয়, তাহলে তো বুঝবা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ বিক্রিয়া ঘটছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় প্রথমে এই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়, অর্থাৎ ধীরে ধীরে উৎপাদ তৈরি হয়। কিন্তু কিছুক্ষণ পর যখন ম্যাঙ্গানেজ সালফেট তৈরি হয়, তখন এই ম্যাঙ্গানেজ সালফেটের যে ম্যাঙ্গানেজ 2+ আয়ন আছে, সেই ম্যাঙ্গানেজ 2+ আয়ন তৈরি হওয়ার সাথে সাথেই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ দ্রুত বর্ণহীন হয়, অর্থাৎ দ্রুত উৎপাদ তৈরি হয়, অর্থাৎ বিক্রিয়ার বেগ বাড়ে। তাহলে এক্ষেত্রে ম্যাঙ্গানেজ 2+ আয়ন এটি অটো বা স্বপ্রভাবক রূপে কাজ করে। আর এই বিষয়টাকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। আবার দেখো সবাই, আবার দেখো একটু জটিল বিষয়, কিন্তু অটো বা স্বপ্রভাবকটা কি সেটা দেখো আরেকবার। অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ার ফলে যে উৎপন্ন পদার্থ আছে, অর্থাৎ উৎপাদ যারা আছে, তাদের একটা প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং বিক্রিয়ার স্বাভাবিক বেগকে বাড়িয়ে দেয়। এরূপ প্রভাবকে বলা হয় অটো বা স্বপ্রভাবক। আর এই বিষয়টাকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। আরেকবার বলি, মুখস্থ করো। অটো বা স্বপ্রভাবকের সংজ্ঞাটা আগে শোনো। অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় এই বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ, অর্থাৎ উৎপাদ যারা আছে, তাদের একটা প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়। এরূপ প্রভাবকে বলা হয় অটো বা স্বপ্রভাবক, আর বিষয়টিকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। এর উদাহরণ হিসেবে অক্সালিক অ্যাসিডের সালফিক অ্যাসিড মিশ্রিত যে দ্রবণ আছে, সেই দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করব। আর এই বিক্রিয়া যে হচ্ছে সেটা বোঝা যাবে, কারণ এই বিক্রিয়ায় বিক্রিয়ক মিশ্রণ হলো গোলাপি, কারণ গোলাপি পটাশিয়াম পারম্যাঙ্গনেট যোগ করা হয়েছে, আর উৎপাদ বর্ণহীন। তাহলে গোলাপি বর্ণ যদি বর্ণহীন হয়, তাহলে তো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, বোঝা যাবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়ার শুরুতে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়, অর্থাৎ বিক্রিয়াটি তখন স্লো থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানাস আয়ন তৈরি হয়ে যায়, ম্যাঙ্গানিজ সালফেটের কিন্তু একটা সালফেট 2- ম্যাঙ্গানাস 2+, তখন পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ দ্রুত বর্ণহীন হয়। তাহলে এই ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানাস আয়নটি অটো বা স্বপ্রভাবক রূপে কাজ করে, আর এই বিষয়টাই হলো অটো বা স্বপ্রভাবন। উদাহরণটি আরেকবার শোনো। অক্সালিক অ্যাসিড ও সালফিক অ্যাসিডের মিশ্রিত দ্রবণে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গনেট যদি যোগ করো, তাহলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। এই বিক্রিয়ায় বিক্রিয়ক মিশ্রণ গোলাপি, কিন্তু উৎপাদটা বর্ণহীন। তাহলে এই বিক্রিয়াটি যে হয়েছে সেটা বোঝা যাবে, কারণ গোলাপি বর্ণ বর্ণহীন হলেই তো বুঝবা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে দেখা যায় গোলাপি বর্ণটা ধীরে ধীরে বিবর্ণ হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে উৎপাদ তৈরি হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর যখন ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানাস আয়ন তৈরি হয়ে যায়,
বলতে পারো স্যার ম্যাঙ্গানাস আয়ন কেন, একটা সালফেট 2- ম্যাঙ্গানিজ কিন্তু 2+, এই ম্যাঙ্গানিজ 2+ আয়নকে বলা হয় ম্যাঙ্গানাস আয়ন। এই ম্যাঙ্গানাস আয়ন যখন তৈরি হয়ে যায় তখন এই গোলাপি বর্ণটা দ্রুত বর্ণহীন হয়, অর্থাৎ দ্রুত উৎপাদ তৈরি হয়। তাহলে এই ম্যাঙ্গানাস আয়নটি অটো বা স্বপ্রভাবক রূপে কাজ করে, আর এই বিষয়টাকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম দেখো, আগে সংজ্ঞাটা আরেকবার দেখো। অনেক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় ওই বিক্রিয়ার উৎপাদিত পদার্থ অর্থাৎ উৎপাদ যারা আছে তাদের একটা প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং বিক্রিয়ার বেগকে বাড়ায়। এরূপ প্রভাবকে বলা হয় অটো বা স্বপ্রভাবক, আর এই বিষয়টিকে বলা হয় অটো বা স্বপ্রভাবন। উদাহরণটা দেখো, অক্সালিক অ্যাসিড আর সালফিক অ্যাসিডের মিশ্রিত দ্রবণে যদি গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় তাহলে এই বিক্রিয়ায় যে উৎপাদ তৈরি হয়েছে সেটা বোঝা যাবে, কারণ উৎপাদটা তো বর্ণহীন। বিক্রিয়ক গোলাপি কিন্তু উৎপাদ বর্ণহীন। তাহলে গোলাপি বর্ণ যদি বর্ণহীন হয় তাহলে তো বোঝা যাবে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রথমে গোলাপি বর্ণ ধীরে বর্ণহীন হবে, অর্থাৎ ধীরে উৎপাদ তৈরি হবে, কিন্তু কিছুক্ষণ পর যখন যথেষ্ট পরিমাণ ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানাস আয়ন তৈরি হয়ে যাবে তখন গোলাপি বর্ণ দ্রুত বর্ণহীন হবে। তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানিজ আয়নটা কি, অটো বা স্বপ্রভাবক রূপে কাজ করে, আর এই বিষয়টা কি, অটো বা স্বপ্রভাবন। এরপর দেখো আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক এটাও জটিল বিষয়। আবিষ্ট প্রভাবক দেখো, পৃথক পাত্রে নেওয়া হয়েছে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফাইড আর সোডিয়াম আর্সেনেট। এই দুইটা পৃথক পাত্রে আছে। পৃথক পাত্রে মানে আলাদা পাত্রে। পৃথক থাকা অবস্থায় সোডিয়াম সালফাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়, জারিত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হয়। কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় না। তাহলে পৃথক পাত্র থাকা অবস্থায় সোডিয়াম আর্সেনাইড কিন্তু অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই, অর্থাৎ কোনো বিক্রিয়া করে নাই। কিসের সাথে পৃথক থাকা অবস্থায়, সোডিয়াম সালফাইডের সাথে পৃথক থাকা অবস্থায়। একই পাত্রে যদি এরা একত্রে থাকে, একই পাত্রে মিশ্রিত অবস্থায়, কারা, সোডিয়াম সালফাইড আর সোডিয়াম আর্সেনাইড। সোডিয়াম সালফাইড আর সোডিয়াম আর্সেনাইড। তাহলে সোডিয়াম আর্সেনাইড কিন্তু জারিত হয়। অক্সিজেনের সাথে বিক্রিয়া তো জারণ, তা তো জানো। এখন সবাই একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো।
এখানে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় নাই, এখানে কিন্তু সেই সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয়েছে। তাহলে পৃথক পাত্রে থাকা অবস্থায় যে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই, একই পাত্রে থাকা অবস্থায় সোডিয়াম আর্সেনাইড সেটাই অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে। তাহলে এই দুই অবস্থার মধ্যে পার্থক্য কি? এক্ষেত্রে পৃথক পাত্রে থাকা অবস্থায় সোডিয়াম সালফাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই। কিন্তু এই দুইটা একত্রে থাকা অবস্থায়, একই পাত্রে থাকা অবস্থায় সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে, সোডিয়াম সালফেটও হয়েছে। এক্ষেত্রে এই অবস্থা আর এই অবস্থার মধ্যে পার্থক্যটা কি দেখো। এই অবস্থায় সোডিয়াম সালফাইড পৃথক পাত্রে আলাদা আছে, আর এই অবস্থায় সোডিয়াম সালফাইড একই পাত্রে একত্রে আছে। এখন শোনো আবিষ্ট প্রভাবকের সংজ্ঞা শোনো। আবিষ্ট প্রভাবকের সংজ্ঞাটা ভালো করে শোনো। কোন বিক্রিয়ায় একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের যদি বিক্রিয়া ঘটে, কিন্তু সেই বিশেষ বিক্রিয়কটা পৃথক পাত্রে থাকলে অপর বিক্রিয়কের সাথে তৃতীয় পদার্থের বিক্রিয়া যদি না ঘটে, তাহলে ওই বিশেষ বিক্রিয়কটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক, আর এই বিষয়টাকে বলা হয় আবিষ্ট প্রভাবন। তাহলে এখানে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই, কারণ আবিষ্ট প্রভাবক নেই, সে পৃথক পাত্রে আলাদা আছে। আর এখানে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে, কারণ আবিষ্ট প্রভাবক আছে, একই পাত্রে একত্রে আছে। যেমন আমি তোমাদের আবিষ্ট প্রভাবক কেমিস্ট্রি পড়ানোর জন্য, তুমি আর বই থাকলেই তো চলতো। এক্ষেত্রে আমার ভূমিকাটা কি শোনো, আমি বুঝিয়ে আবিষ্ট করেছি পড়ানোর জন্য। আমি তোমাদের কেমিস্ট্রি পড়ার জন্য আবিষ্ট প্রভাবক কি করেছি, বুঝাইছি, আবিষ্ট করেছি, ফলে তোমরা বুঝতে পেরেছো, পড়তে পেরেছো। তাহলে তুমি আর বই থাকলে চলবে না, আবিষ্ট প্রভাবক থাকা লাগবে, আমাকে থাকতে হবে। আমি বুঝিয়ে দেবো, তারপর তুমি পড়তে পারবা। তাহলে দেখো এখানে আমি নাই, তুমি পড়তে পারো নাই, জারণ হয় নাই। আর এখানে আমি আছি, এই যে যে তাই জারণ হয়েছে। এইভাবে ভেবে নাও। তাহলে এই বিক্রিয়ার ল্যাঙ্গুয়েজটা দেখো। এখানে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই, কারণ আবিষ্ট প্রভাবক যেটা সেটা পৃথক হয়ে আছে। আবিষ্ট প্রভাবক নেই, তাই সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হতে পারে নাই। কিন্তু এখানে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে, কারণ আবিষ্ট প্রভাবক একই পাত্রে আছে, একত্রে। এইভাবে কোন একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের যদি বিক্রিয়া ঘটে, আর ওই বিশেষ বিক্রিয়কটা না থাকলে, অর্থাৎ আলাদা থাকলে, বিক্রিয়াটি না ঘটে, তাহলে ওই বিশেষ বিক্রিয়কটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক, আর এই বিষয়টা কি বলা হয় আবিষ্ট প্রভাবন। এক্ষেত্রে সোডিয়াম সালফাইড হলো আবিষ্ট প্রভাবক, আর এর ক্রিয়াটা বা বিষয়টা হলো আবিষ্ট প্রভাবন। আবার দেখো ফাইনালি শেষবারের মতো,
একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের যদি বিক্রিয়া ঘটে, তাহলে ওই বিশেষ বিক্রিয়কটাকেই বলা হয় আবিষ্ট প্রভাবক, আর এই বিষয়টাকেই বলা হয় আবিষ্ট প্রভাবন। এক্ষেত্রে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয় নাই, কারণ আবিষ্ট প্রভাবক নেই, আবিষ্ট প্রভাবক আলাদা পাত্রে আছে। আর এই ক্ষেত্রে সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন কর্তৃক জারিত হয়েছে, কারণ আবিষ্ট প্রভাবক আছে। এইভাবে একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের যদি বিক্রিয়া ঘটে, তাহলে এই বিশেষ বিক্রিয়কটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক, আর এই বিষয়টাকে বলা হয় আবিষ্ট প্রভাবন। এরপর দেখো, আমি এখন আলোচনা করতেছি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। দেখো সবাই, এই ধরো পি একটি প্রভাবক বা পদার্থ। এই পি পদার্থটি এটি প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে দেবে। এখন শোনো, প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটরের সংজ্ঞা শোনো। যেসব পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে দেয়, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। আবার বলছি, এই পি একটি যে কোনো পদার্থ হতে পারে। যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। মুখস্থ করো সবাই। যেসব রাসায়নিক পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে দেয়, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। যেমন হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় লৌহ ধাতু প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু এই লৌহের সাথে যদি সামান্য পরিমাণ মলিবডেনাম ধাতুর গুঁড়া মিশাও, তাহলে এই মলিবডেনাম ধাতুর গুঁড়াটা লৌহ প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বৃদ্ধি করে ফেলে। তাহলে এই মলিবডেনাম ধাতুর গুঁড়া বা চূর্ণ এটি কি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। আরেকবার শোনো, যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। যেমন হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় লৌহ প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু এই লৌহের সাথে যদি সামান্য পরিমাণ মলিবডেনাম ধাতুর গুঁড়া, মলিবডেনাম ধাতুর গুঁড়া মানে কি চূর্ণ, এটা উপস্থিত থাকে, তাহলে এই মলিবডেনাম ধাতু চূর্ণটা লৌহ প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে বৃদ্ধি করে ফেলে। তাহলে এই মলিবডেনাম ধাতু চূর্ণটা কি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। তাহলে এখান থেকে সংজ্ঞাটা বলছি, দেখো, যেসব পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে, তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। এক্ষেত্রে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় লৌহ ধাতু প্রভাবক রূপে কাজ করে। এই লৌহের সাথে যদি সামান্য পরিমাণ মলিবডেনাম ধাতুর চূর্ণ মানে গুঁড়া এ যদি উপস্থিত থাকে,
তাহলে এই মোলিবডেনাম ধাতু চূর্ণটা লৌহ প্রভাবকের প্রবহন ক্ষমতাকে বৃদ্ধি করে ফেলে। তাহলে আমরা বলতে পারি এই মোলিবডেনাম ধাতু চূর্ণটা কি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার? উল্টা ব্যাপার, প্রভাবক বিষ দেখো, প্রভাবক বিষ আমাদের আলোচ্য বিষয়। এই ধরো ওয়াই একটা যে কোনো পদার্থ, এইভাবে যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় সেসব প্রভাবককে বলা হয় বা রাসায়নিক পদার্থকে বলা হয় প্রভাবক বিষ। আবার বলছি, যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় সেসব রাসায়নিক পদার্থকে বলা হয় প্রভাবক বিষ। মুখস্থ করো, যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় অথবা একেবারে বন্ধ হয়ে যায় সেসব রাসায়নিক পদার্থকে বলা হয় প্রভাবক বিষ। স্পর্শ প্রণালীতে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। এটা হলো স্পর্শ প্রণালী, এটা সালফিক অ্যাসিড উৎপাদনের একটি প্রণালীর একটি ধাপ। এই স্পর্শ প্রণালীতে, আবার বলছি, স্পর্শ প্রণালীতে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। এই প্রণালীতে প্লাটিনাম ধাতু প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু এই প্লাটিনাম ধাতুর মধ্যে যদি সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড উপস্থিত থাকে তাহলে এই আর্সেনিক অক্সাইডটা প্লাটিনাম প্রভাবকের প্রবহন ক্ষমতাকে হ্রাস করে ফেলে। তাহলে এই আর্সেনিক অক্সাইডটা কি প্রভাবক বিষ? তাহলে আরেকবার শোনো কথাটি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। যেসব পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় অথবা একেবারে নিঃশেষ হয়ে যায় তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। স্পর্শ প্রণালীতে সালফিক অ্যাসিড উৎপাদনের একটা ধাপে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয় এবং এই ধাপে প্লাটিনাম ধাতু প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু প্লাটিনামের সাথে যদি সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড উপস্থিত থাকে তাহলে আর্সেনিক অক্সাইডটা প্লাটিনাম প্রভাবকের প্রবহন ক্ষমতাকে হ্রাস করে ফেলে। তাহলে আর্সেনিক অক্সাইডটা কি প্রভাবক বিষ? তাহলে আমরা কি শিখলাম দেখো, যেসব পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় তাদেরকে বলা হয় প্রভাবক বিষ, বা অন্যভাবে বলতে পারি যেসব পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রবহন ক্ষমতা হ্রাস পেয়ে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় প্রভাবক বিষ। স্পর্শ প্রণালীতে সালফিক অ্যাসিড উৎপাদনের একটি ধাপে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। এই বিক্রিয়ায় প্লাটিনাম ধাতু প্রভাবক হিসেবে কাজ করে। কিন্তু প্লাটিনামের সাথে যদি সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড উপস্থিত থাকে তাহলে আর্সেনিক অক্সাইডটা প্লাটিনাম প্রভাবকের প্রবহন ক্ষমতাকে হ্রাস করে ফেলে। তাহলে আর্সেনিক অক্সাইডটা কি প্রভাবক বিষ? আর বাকি যে অংশ আছে সেটা আমি একটু বই ধরে পড়াচ্ছি, এটা সহজ। ভৌত দশার উপর ভিত্তি করে প্রভাবক আবার দুই ধরনের, সমসত্ব, অসমসত্ব। এই প্রবহন প্রক্রিয়া দুই ধরনের, ভৌত দশার উপর ভিত্তি করে সমসত্ব আর অসমসত্ব। যদি প্রভাবক বিক্রিয়ক উৎপাদ সবই একই ভৌত দশায় থাকে তাহলে সেই প্রবহনটাকে বলা হয় সমসত্ব প্রবহন। আর প্রভাবক বিক্রিয়ক উৎপাদ যদি ভিন্ন ভৌত দশায় থাকে তাহলে এটাকে বলা হয় অসমসত্ব প্রবহন। আবার বলছি, ভৌত দশার উপর ভিত্তি করে প্রবহন দুই প্রকারের, সমসত্ব প্রবহন ও অসমসত্ব প্রবহন। যদি প্রভাবক সহ বিক্রিয়ার সকল উপাদান একই ভৌত দশায় থাকে তাহলে এটাকে বলা হয় সমসত্ব প্রবহন।
আর যদি প্রয়োগ সহ বিক্রিয়ার সকল উপাদান ভিন্ন ভৌত দশায় থাকে তাহলে এটাকে বলে অসমসত্ব প্রবহন। এই বিক্রিয়া দেখো, বিক্রিয়ক গ্যাস, উৎপাদ গ্যাস, প্রয়োগ সেটাও গ্যাস। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের প্রয়োজনে। তাহলে একই ভৌত দশায় আছে কিনা দেখো, বিক্রিয়ক গ্যাস, উৎপাদ গ্যাস, প্রভাবক সেটাও গ্যাস, তাহলে একই ভৌত দশায় আছে না, তাই এই প্রবহনটাকে বলা হয় সমসত্ব প্রবহন। এইভাবে যে প্রবহন প্রক্রিয়ায় প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ সব একই ভৌত দশায় থাকবে তাকে বলা হয় সমসত্ব প্রবহন। এই বিক্রিয়ার ক্ষেত্রে আরেকবার দেখো, বিক্রিয়ক গ্যাস, উৎপাদ গ্যাস, প্রভাবক সেটাও গ্যাস, তাহলে একই ভৌত দশায় আছে, তাই এই প্রবহনটা কি সমসত্ব প্রবহন। পরেরটা দেখো, সুক্রোজ অর্থাৎ চিনির আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা। সুক্রোজ অর্থাৎ চিনির আদ্র বিশ্লেষণে সুক্রোজ অ্যাকোয়াস অর্থাৎ লিকুইড, পানিত লিকুইড, উৎপাদ গ্লুকোজ আর ফ্রুক্টোজ তাও অ্যাকোয়ায় আছে লিকুইড, আর অম্লীয় মাধ্যমে যে প্রোটনটা আছে সেটাও অ্যাকোয়ায় আছে লিকুইড। অ্যাকোয়া মানে কিন্তু লিকুইড অর্থাৎ তরল। তাহলে দেখো ভৌত দশা এক কিনা দেখো, বিক্রিয়কের ভৌত দশা লিকুইড, উৎপাদের ভৌত দশা লিকুইড, আর প্রভাবক যে প্রোটন অর্থাৎ অ্যাসিড সেটিও লিকুইড। একই ভৌত দশায় আছে বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক, তাই এটাও সমসত্ব প্রবহনের উদাহরণ। আর ভিন্ন ভৌত দশায় থাকলে অসমসত্ব। দেখো এই বিক্রিয়াটা দেখো, বিক্রিয়ক গ্যাস, উৎপাদ গ্যাস, প্রয়োগ প্লাটিনাম কি সলিড কঠিন, ভিন্ন ভৌত দশায় আছে, এটা অসমসত্ব। এরপর দেখো এখানে বিক্রিয়ক গ্যাস, উৎপাদ গ্যাস আর নিকেল প্রভাবক যে নিকেল ধাতু তো সলিড, তাহলে এটাও তো ভিন্ন ভৌত দশায় আছে, ভিন্ন ভৌত দশায় আছে, তাই এটাও অসমসত্ব প্রবহন। আর এই প্রক্রিয়াটা হাইড্রোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, এবং হাইড্রোজেনেশন অর্থাৎ হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অসম্পৃক্ত তেলকে সম্পৃক্ত তেলে পরিণত করা হয়। এইভাবে কৃত্রিম ঘি আছে না, কৃত্রিম ঘি বা ডালডা তৈরি হয়। আবার বলছি, এখানে হাইড্রোজেন সংযোজন অর্থাৎ হাইড্রোজেনেশন ঘটছে, এবং এই প্রক্রিয়ায় অসম্পৃক্ত তেল সম্পৃক্ত তেলে পরিণত হয়েছে। তোমরা তো জানোই দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত, আর একক বন্ধন থাকলে কি সম্পৃক্ত, তাহলে এই প্রক্রিয়া অসম্পৃক্ত তেল সম্পৃক্ত তেলে পরিণত হয়েছে। এবং এই প্রক্রিয়ায় কৃত্রিম ঘি বা ডালডা তৈরি হয়। তাহলে মোটের উপর এই বিষয়টা যথেষ্ট সহজ, সেটা হলো প্রয়োগ, বিক্রিয়ক, উৎপাদ সবই যদি একই ভৌত দশায় থাকে তাহলে সেই প্রবহনকে বলবো আমরা সমসত্ব, আর ভিন্ন ভৌত দশায় থাকলেই সেই প্রবহনকে বলবো অসমসত্ব। আজকে এই পর্যন্ত শেষ, পড়া শেষ। তোমরা এই টপিকসটা লাইন বাই লাইন রিডিং করে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। কারো কিছু বলার আছে?